আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাজমুস ট্রাভেলের আরেকটি ভিডিওতে। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এটি নিঃসন্দেহে অত্যন্ত সুখবর আমাদের বাংলাদেশি নাগরিকদের জন্য। যারা বাংলাদেশি নাগরিক আছেন, পাসপোর্ট তৈরি করতে চান, তাদের কিন্তু এতদিন ধরে এই আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত কিন্তু পুলিশ ভেরিফিকেশন দরকার হতো। কিন্তু পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে কিন্তু অনেক দিন নষ্ট হতো, বিড়ম্বনায় পড়তে হতো, তারপরে হচ্ছে হ্যাসেল তো আছেই। এরপরে ক্ষেত্র বিশেষে আনঅফিসিয়ালি যদি বলি, ঘুষ টুস দিয়েও অনেক সময় পুলিশকে দিয়ে কাজ করানো যেত না বা অনেক টাকা দিয়ে করতে হতো। তো এই যে এই ধরনের যে অসঙ্গতিটা ছিল, এই অসঙ্গতি থেকে আমাদের বাংলাদেশ এখন মুক্ত হতে যাচ্ছে। আপনারা জানেন যে গত 18 ফেব্রুয়ারি বাংলাদেশের যত জেলা প্রশাসক আছে তাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই বিষয়ে এই পাসপোর্ট করার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন ডিসি মহোদয়দেরকে। তো এই কারণে বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সেটা সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন 4 শাখা থেকে 18 ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রে বলা হয়েছে, কি বলা হয়েছে তা আগে আমি বলতে চাই একটি ছোট্ট গল্প এবং প্রধান উপদেষ্টা কি বলেছেন। ছোট্ট গল্পটি হচ্ছে এরকম যে আপনার একজন আমার পরিচিত এক বন্ধুর ভাই, ছোট ভাই, তো সে অনেক গরিব, তার পরিবার গরিব। তো তার নাম হচ্ছে জুয়েল। সে একটা পাসপোর্ট তৈরি করতে গেছে। তো তৈরি করতে গিয়ে আপনার আবেদন জমা দিয়েছে পাসপোর্ট অফিসে। তো স্বাভাবিকভাবেই এটা পুলিশ ভেরিফিকেশন এসেছে। পুলিশ ভেরিফিকেশনে যখন এসেছে, তার বাড়ির স্থায়ী ঠিকানা চেয়েছে। একটু খেয়াল করেন যে তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তো সেখানে তাদের ছোটবেলা বাড়ি ছিল। তার বাবা অনেক আগেই, তার জন্মের আগেই নারায়ণগঞ্জ শহরে চলে আসে, সোনারগাঁ উপজেলা ছেড়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চলে আসে। তো সদর উপজেলায় যে আসলো, তো সেক্ষেত্রে তাদের যে বাড়িঘর ছিল সেগুলো তার চাচা জোর করে দখল করে নিয়েছে। তাদের নামে কোনো স্থায়ী ঠিকানা নেই। তো যখন পুলিশ পুলিশ করছিলেন ভেরিফিকেশন, তখন বলছিলেন যে তার স্থায়ী ঠিকানার এবং বিদ্যুৎ বিলের কপি তার লাগবে। তো এখন অ্যাকচুয়ালি তার তো কোনো স্থায়ী ঠিকানা নেই। সে ভাসমান, অর্থাৎ সে বিভিন্ন বাড়িতে ভাড়া থাকে। তার একটা স্ত্রী আছে, খুব দরিদ্র তাদের পরিবার, তার একটা সন্তান আছে, সে বিদেশে যেতে চায় ওয়ার্ক ভিসা নিয়ে। তার পরিবারের তার যে অসুস্থ মা আছেন, তাকেও চিকিৎসার জন্য অনেক সেবা যত্ন খরচ করতে হয় তার। তো কিন্তু তার যাওয়াটা জরুরি বিদেশে যাওয়ার জন্য, কিন্তু পাসপোর্টের জন্য দীর্ঘদিন ধরে সে আটকে আছে। পরে এক পর্যায়ে সে আমার কাছে আসলো এবং আমি তাকে যা বললাম সেটা হচ্ছে যে তুমি গিয়ে পুলিশকে বলো যে আমার এই যে চাচারা যে নিয়ে গেছে সেই জায়গা জমি আমি উদ্ধার করতে পারিনি। তো এখন যেহেতু আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, আপনারা আমার সেই জায়গাটা উদ্ধার করে দেন, আমার স্থায়ী ঠিকানা হয়ে যাবে আর আমার পাসপোর্টও হয়ে যাবে। তো বিষয়টা ওই ছেলেটার কাছে অনেক অবাক করা তথ্য ছিল। তারপরে সে বললো যে এইগুলো আমি পুলিশকে কি বলতে পারবো, পুলিশ স্যার কি শুনবেন? তো আমি বললাম ঠিক আছে, তোমার সঙ্গে আমি যাব। এবং সত্যি সত্যি আমি তাকে সময় দিয়েছিলাম সেই দিনটাতে। তো পুলিশের সঙ্গে যখন গিয়ে বসলাম, তিনি বললেন যে এটার জন্য স্থায়ী ঠিকানা লাগবে এবং তার বিদ্যুৎ বিলের কপি লাগবে। তো তখন আমি বললাম, দেখেন, এটা তো আমাদের সমাজে অহরহই ঘটে, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাবান, তারা অন্যদের জায়গা জমি দখল করে নিয়ে যান। তো আজকে এই ছেলেটার বাবা মারা গেছে, তার যে জায়গা সম্পত্তি ছিল তার চাচা দখল করে নিয়েছে। এখন সেই ছেলেটা কি করে আপনার স্থায়ী ঠিকানা দেখাবে? এবং সেটা যদি দেখায় সেটা হবে ভুল তথ্য, ভুয়া তথ্য। সে তো সেটা দিতে চাচ্ছে না। তো সে কি এই দেশে জন্মগ্রহণ করে নাই? তার কি জন্ম সনদ নেই? তার কি জাতীয় পরিচয়পত্র নেই? তাহলে সে কেন পাসপোর্ট পাবে না? যদি কারো স্থায়ী ঠিকানা না থাকে, সে পাসপোর্ট পাবে না বা করতে পারবে না, এই বিষয়টা সম্পূর্ণ অমূলক বলে আমার মনে হয়। আর আপনি যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা আছেন, তাহলে আপনাদের কাছে আবেদন করি এই ছেলেটার পরিবারকে আপনি এই জায়গাগুলো উদ্ধার করে দেন, যাতে
তার একটা স্থায়ী ঠিকানা হয়, মাথা গোঁজার একটা ঠাঁই হয়। তো পরবর্তীতে অনেক কথাবার্তা বলার পরে আমি এই পুলিশ ভাইকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আসলে তাকে এই ভেরিফিকেশনটা দেওয়া উচিত, ভেরিফাই করে দেওয়া উচিত। তো হয়েছে ভেরিফাই, এবং তারপর পরবর্তীতে তার পাসপোর্ট হয়েছে। আর আরেক পরিবারের কথা বলবো যে তাদের জায়গা জমি ছিল, পরিবারের অভাব অনাটন কিংবা এই আত্মীয় স্বজনের বাবা মার চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে দিয়েছে, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। পরবর্তীতে সেই ছেলেটা দেশের বাইরে যাবে, তো তার তো স্থায়ী ঠিকানার জন্য বিদ্যুৎ বিলের কপি লাগবে বা অন্যান্য ডকুমেন্ট লাগবে, সেগুলো কিছুই দেখাতে পারছে না। তাহলে সেই দেশে জন্মগ্রহণ করেছে, তার জমি নেই, ভূমি নেই, তার জন্য কি সে কি নাগরিক না? তার কি পাসপোর্ট পাওয়ার অধিকার নেই? এই পুরো বিষয়টাই আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা চমৎকারভাবে বুঝেছেন। ওনার মধ্যে আরো অনেক কিছু থিঙ্কিং ছিল। এটা আমার থিঙ্কিং, এই ছোট্ট গল্প আমি যুক্ত করলাম। তো প্রধান উপদেষ্টা আমাদের যে ডিসি মহোদয়গণ আছেন পুরো বাংলাদেশে, তাদেরকে বলেছেন সরকার মানেই মানুষকে হয়রানি করা। এই প্রবণতাকে উল্টে দিতে হবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। নাগরিক হিসেবে পেয়েছি, তাই পাসপোর্ট করতেও পুলিশ ভেরিফিকেশন লাগবে না। চমৎকার কথা বলেছেন তিনি। এ বিষয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, পাসপোর্ট করার ক্ষেত্রে এখন যে পুলিশ ভেরিফিকেশন লাগছে না, এর তথ্য মাঠে ঘাটে জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি হয়, এটি বন্ধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মতো পাসপোর্ট পাওয়া প্রতিটি নাগরিকের মানুষের অধিকার। প্রিয় সুধী, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা কথা। উনি 16 তারিখে এই স্পিচ দিয়েছেন প্রধান উপদেষ্টা, তারপরেই আপনার 18 তারিখ মাত্র 2 দিনের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন 4 শাখা থেকে পরিপত্র জারি করেছে। সেই পরিপত্রতে তারা বলছে, বিষয়টা দিয়েছে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিলীকরণ। এখানে ক খ গ 3টা পয়েন্টে তারা কথা বলেছে, আমি হুবহু পড়ে শোনাচ্ছি আপনাদের। নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। তাহলে নতুন পাসপোর্ট যারা বানাবেন, সেই ক্ষেত্রে যে অনলাইনে আবেদন করেছে তার পরিচয়পত্রের ভিত্তিতেই তাকে কি করতে হবে, আপনার পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। 2 নম্বরে বা খতে বলেছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। তাহলে যারা বিদেশে অবস্থান করছেন, আমাদের বাংলাদেশি নাগরিক, যারা অপ্রাপ্ত বয়স্ক আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সর্বশেষ গতে বলেছেন, পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের যেমন নিজের নাম, পিতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। এখন বিষয়টা বুঝেন, অনেকের কিন্তু নাম পরিবর্তন হয়, যে আপনার আগের পাসপোর্টে নামটা ছিল মোহাম্মদ কামাল হোসেন ছিল, এটা এখন কামাল মিয়া হবে। তাহলে এই যে হোসেনকে মিয়া বা এই ধরনের ছোটোখাটো যে পরিবর্তন, বা জন্ম তারিখের ক্ষেত্রে যে পরিবর্তন, জন্মস্থানেরও পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে তার যে পরিচয়পত্র আছে, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড বলি, এই জাতীয় পরিচয়পত্রের যেমন আছে ঠিক তেমনই তাকে পাসপোর্ট তৈরি করে দিবে। তো জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আচ্ছা, কাজী গোলাম তৌসিফ, অতিরিক্ত সচিব। প্রিয়সুধী, তাহলে বুঝতেই পারছেন যে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এখন আর কোনো পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই। যাদের নতুন পাসপোর্ট হবে তাদেরও প্রয়োজন নেই, যাদের পুনঃ পাসপোর্ট হবে তাদেরও প্রয়োজন নেই। উভয় ক্ষেত্রেই যদি আপনার 18 বছরের নিচে হয়, আমাদের বর্তমান যে বলবৎ আইন আছে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে তারা করতে পারবেন। 18 বছরের উপরে হলে তারা জাতীয় পরিচয়পত্রে যেমন আছে তেমন করে এই পাসপোর্ট ইস্যু বা রিনিউ যেটাই হোক সেটা হয়ে যাবে। তো
তো এটা আমাদের জন্য অবশ্যই অত্যন্ত সুখকর বিষয়, আনন্দের বিষয়। আমরা এই নাজমুস ট্রাভেলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি যে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের ট্যুরিজম সেক্টরে দ্রুত উন্নতি ঘটবে এবং অন্যান্য আরও যে অসঙ্গতি আমরা দেখতে পাই সেগুলোর ক্ষেত্রেও আমাদের মাননীয় উপদেষ্টা হোক কিংবা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, তারা উদ্যোগী হয়ে আমাদের এই ট্রাভেল বিজনেসকে বা ট্রাভেলারদেরকে অত্যন্ত সহজভাবে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।